মাথা খারাপ হয়ে গেছে তোর? নিজের চেহারা আয়নাতে কখনো দেখেছিস? আরে সামান্য একটু হেসে কথা বলেছে দেখি কি ভাবলি আমি তোর প্রেমে পড়ে গেছি? মেঘা অনেকটা রেগে এই কথাগুলো ওর সামনে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল। ছেলেটি যেন অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। সে এমন কথা আশা করেনি। তুই শালা আমার নখের যোগ্য না আইসি প্রপোজ করতে। আর তুই যদি এই দুনিয়ার শেষ ছেলে হতিস তবুও আমি তোর দিকে ফিরেও তাকাতাম না। এইটুকু বলে মেঘা ছেলেটার হাতে থাকা ফুলটা টান দিয়ে কেড়ে নেয় আর নিচে ফেলে পা দিয়ে পিষতে থাকে। ছেলেটা কষ্ট মনে মেঘার পায়ের দিকে তাকিয়ে আছে। মেঘার বলা শেষ কথাটা ছেলেটার কানে বারবার বাজছে। কেন জানি এটা ভেবে ছেলেটার বুকের ভিতরে এক অজানা কষ্ট বাসা বেঁধেছে। পুরো শরীরটা শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আশেপাশের আওয়াজ শুনে ছেলেটার ঘোর কাটে। সত্যি পায় কলেজ ক্যাম্পাসে সবাই ওকে নিয়ে হাসি মশকরা করছে। এতে ছেলেটির আরো কষ্ট লাগে। মাথাটা উঁচু করে মেঘার দিকে তাকাতে দেখে সে ওখান থেকে চলে যাচ্ছে। মেঘা ছেলেটার সামনে থেকে চলে যেতেই পাশ থেকে কেউ একজন এসে ওর মুখে একটা চড় মেরে দেয়। এতে ওর চোখে থাকা বড় বড় চশমাটা ভেঙে দূরে গিয়ে পড়ে আর ছেলেটা মাটিতে পড়ে। এরপর কয়েকজন এসে মিলে ওকে মাটিতে ফেলে মারতে থাকে। 7 বছর পর তুই তাহলে হাসিমের ছেলে? আসলাম শিকদার, ইনি হচ্ছেন বাংলাদেশের সীমান্তের একজন বড় অফিসার। সীমান্তে থাকা সকলে ইনার কথা শুনলেই ভয় পায়। আর ওনার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে, নাম আকাশ। চুলগুলো ছোট ছোট, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, একটা শার্ট প্যান্ট আর স্যান্ডেল পরে আছে। ডান হাতে একটা বড় ব্যাগ আর বাম হাতে বইয়ের গাঁটি। আকাশ মাথা নাড়িয়ে বলে, জি কাকু। তোর বাবার কথা শুনে কষ্ট লাগলো, অনেক ভালো একটা মানুষ ছিল সে। তা এভাবে এখানে আসার কারণ কি? জি কাকু, আসলে আমি এখানকার একটা কলেজে চান্স পেয়েছি, কিন্তু থাকার কোনো জায়গা পাচ্ছি না। কলেজে গেছিলাম কিন্তু ওরা বলে রুম খালি। আর আব্বাই একদিন কইছিল কোনো সমস্যা হলে আপনার কাছে আইতে। আসলাম শিকদার আকাশের দিকে কিছু সময় তাকিয়ে কিছু একটা ভাবলো। তোমার বাবা আমার জন্য 10 বছরেরও বেশি সময় কাজ করেছে, তাই তার জন্য তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, যতদিন না তোর জন্য একটা ভালো জায়গা ঠিক করতে পারি ততদিন তুই আমার বাগানে কোনো একটা ছোট রুম আছে, ওখানে থাকতে পারিস। তবে কয়েকটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আসলাম শিকদার আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, আরে এত উত্তেজিত হওয়ার দরকার নেই। প্রথম শর্ত, রাত 9টার পরে বাইরে যেতে পারবি না। সিগারেট, মদ, গাঁজা মানে কোনো নেশাদ্রব্য এখানে চলবে না। আকাশ একটু অবাক হয়ে আসলাম শিকদারের দিকে তাকায়। ভুলেও কোনো বাজে ভাষা ব্যবহার করা যাবে না। আকাশ মাথা নাড়িয়ে বলে, এসব কিছুই আমি করি না। আমি ব্যতীত ভুলেও এই বাড়ির কারোর সাথে কোনো রকম কথা বলতে পারবি না। ব্যাস, আপাতত এ কয়টা মানলেই চলবে। আকাশ আসলাম শিকদারের দিকে তাকিয়ে বলে, অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না। আসলাম আকাশের কথা বুঝতে না পারায় বলে, কি বললি ঠিক বুঝলাম না। আকাশ একটু মুচকি হেসে বলে, আমাকে নিয়ে কোনো অভিযোগই পাবেন না, এইটুকু ভরসা রাখতে পারেন। ওদের কথাগুলোর কিছু সময় পরে একজন কাজের লোক গিয়ে আকাশকে রুমটা দেখিয়ে দিল। অনেকটা ছোট, তবে ও মানিয়ে নেবে। আকাশ রুমটার চারিদিকে দেখছিল। তখন ওর সাথে আসা কাজের লোকটা কেমন করে দিকে তাকাচ্ছিল। এটা দেখে আকাশ বলে, কোনো সমস্যা? লোকটা কিছু না বলে আকাশের চারিপাশে ঘুরতে থাকে। এই কে রে তুই? কোথা থেকে এসে এখানে জুড়ে বসলি? ভেবেছিলাম এখানে আমি থাকবো, কিন্তু দেখো তোর মতো একটা আবুল স্যার এখানে থাকতে দিল। আকাশ লোকটার কথা শুনে অবাক হয়। চোখ থেকে চশমা খুলে লোকটার কাঁধে হাত রেখে বলে, আরে চান্দু, তুই আমার চিনলি না? টিভিতে পেপারে কোথাও আমাকে দেখিস নি? জানিস না শহরে একের পর এক মানুষ খুনুস। লোকটা আকাশের দিকে ভয়ে ভয়ে তাকায়, যেটা দেখে আকাশ বেশ মজা পায় আর কাঠটা আরো জোরে ধরে বলে, ওই খুনগুলো সব আমি করেছি। কি বলে? হ্যাঁ, সিরিয়াল কিলার, মানুষকে কষ্ট দেয়। আহ, কি মজার! আরে টাটকা রক্তের ঘ্রাণ, কি বলবো। আকাশের থেকে এমন কথা শুনে কাজের লোকটা অনেক ভয় পেয়ে যায়। ঘাট থেকে আকাশের হাতটা সরানোর চেষ্টা করতেই আকাশ ওর ঘাটটা আরো জোরে চেপে ধরে। এতে লোকটা ভয় পেয়ে কান্না করে বলে, মা, তোমার ছেলে বোধহয় আর বেঁচে ফিরতে পারবে না গো। লোকটাকে এভাবে এত ভয় পেতে দেখে আকাশ নিজে কন্ট্রোল করতে না পেরে
হা হা করে হেসে ওঠে। এতে কাজের লোকটা ভাবে এই বুঝি ওর প্রাণটা বেরিয়ে গেল। নিজের জীবন বাঁচাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের হাত ওর কাঁধ থেকে সরিয়ে দিয়ে দৌড়। আকাশ ওর দরজার দিকে তাকিয়ে হাসতে থাকে। কিছু সময় পরে ব্যাগ থেকে সকল জিনিসপত্র বের করে ভালো করে সাজিয়ে রাখলো। সন্ধ্যার পরে আকাশ খেয়াল করলো দুইটো গাড়ি এসে আসলাম শিকদারের বাড়ির সামনে দাঁড়ালো এবং দুই গাড়ি থেকে কয়েকজন বের হয়ে বাড়ির ভিতর ঢুকলো। পরের দিন সকালে আকাশ ঘুরে উঠে রেডি হয়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য একটু ছোটাছুটি। যাওয়ার সময় দেখে গেটের দারোয়ানটা ঘুমোচ্ছে। আকাশ তাকে না জাগিয়ে নিচে দরজা খুলে বেরিয়ে গেল। আকাশ আসলাম শিকদারের বাড়ির চারপাশে রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখছে। রাস্তায় থাকা লোকগুলো এক এক করে উঠে ওদের কাজে চলে যাচ্ছে। পাশে একটা পার্কের বেঞ্চে আকাশ বসে আছে। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে এসে বলে, এই যে এটা আমার বেঞ্চ, জলদি উঠুন। আকাশ মাথা নিচু করে বসেছিল। মেয়েটার কথায় সেদিকে তাকালো। জি, আমাকে বলছেন? মেয়েটা আকাশের এমন কথা শুনে একটু রেগে বলে, না, সামনের থাকা গাছটাকে বলছি। আকাশ মুচকি এসে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি দেখতে সন্ধ্যে বেশ সুন্দর, ঠিক ছবির মতোই। মেয়েটার চেহারার দিকে তাকাতেই আকাশের চারিপাশটা সবকিছুই যেন হঠাৎই থমকে যায়, যেন মনের ভিতর সুন্দর এক সুর বাজছে। আর সেই সুরের তালে তালে মেয়েটার কানের পাশে থাকা চুলগুলো নড়ছে। হঠাৎ মুখে পানি এসে পড়ায় আকাশের ঘোর কাটে। আকাশ মেয়েটার দিকে খেয়াল করে দেখে মেয়েটার হাতে পানির বোতল, আর সে রেগে আকাশের দিকে তাকিয়ে আছে। ভালোভাবে বললে কথা কি কানে যায় না? হ্যাঁ, আকাশের মুখে লেগে থাকা পানি হাত দিয়ে মুছতে মুছতে বলে, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি করে ফেলছেন? বেশ করেছি। তোদের মতো ছেলেদের সাথে এমনটাই করা উচিত। আকাশ মেয়েটার দিকে তাকিয়ে বলে, ও তাই বুঝি। আমি উঠলে আপনি বসবেন কি করে? এটা তো ভিজে গেল। আমি মুছে নিব। আকাশ এটুকু বলে ব্রেঞ্চের উপর ওর পা তুলে দেয়। এটা দেখে মেয়েটা চোখ বড় বড় হয়ে যায়। আকাশ ওর জুতোয় লেগে থাকা কাদামাটি ব্রেঞ্চে বসার জায়গাতে ভালো করে মাখিয়ে দিয়ে বলে, ভালো করে মুছে নিন। এতটুকু বলে আকাশ সেখান থেকে চলে গেল। অন্যদিকে মেয়েটা আকাশের এসব দেখে রাগে ফসকে ওর হাতে থাকা পানির বোতলটা আকাশের দিকে ছুঁড়ে মারে। রাগে লাল হয়ে মাথার চুল দিয়ে ধোয়া বের হওয়ার মেয়েটার নাম পরি। পরি শিকদার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলাম শিকদারের দুই মাত্র মেয়ের ছোট পিস এটা। বড় একটা আছে, সেটা পরে জানতে পারবেন। পরির আগে গজগজ করতে করতে বাড়ির ভিতরে আসে ওর বাবা আসলাম শিকদার বলে, আরে মামনি, কি হয়েছে? তোমাকে কেমন দেখাচ্ছে কেন? পরি রেগে দাঁতে দাঁত চেপে বলে, একটা ছেলে। এইটুকু শুনতেই আসলাম উত্তেজিত হয়ে বলে, কি? একটা ছেলে কি করছে? তোমারে খারাপ কিছু বলছে? বলো আমাকে, কে সেই ছেলে? কি হয়েছে বলছো না কেন? বাবাকে এতটা উত্তেজিত হতে দেখে পরি ভাবে যা করার ওই করবে। কিছু না, তুমি বাদ দাও। ছোটখাটো একটা সমস্যা আমি হ্যান্ডেল করে নিব। অনেক কিছু বলে আসলাম শিকদারকে শান্ত করলো পরি। কিছু সময় পরে নাস্তা করছে, তখনই আসলাম শিকদার কাজের লোককে বলে, রিমন, যা ওই ছেলেটাকে একটু খাবার দিয়ে আয়। পরি এটা শুনে একটু অবাক হয়ে বলে, কোন ছেলে পাপা? পরির মা লাইবা বেগম ও একইভাবে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। আসলাম শিকদার ওদের দুজনের দিকে তাকিয়ে মুস্কি এসে বলে, আমাদের তো জানাই হয় নাই, আমাদের ড্রাইভার হাসেন ছিল না? ওই যে কদিন আগে মারা গেছে, ওর ছেলে আমার কাছে আসছিল। খুব ভালো ছেলেটা। এসে বললো থাকার জায়গা পাচ্ছে না। আমি ভাবলাম ওর বাবা অনেকদিন আমার হয়ে কাজ করেছে, তার উপর বাগানের কোণায় রুমটা ফাঁকা ছিল, এই জন্য ওখানে ওকে থাকতে বলছি। চেনা নেই জানা নেই এইভাবে যে কাউকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া ব্যাপারটা ঠিক না। আজকালকার দুনিয়া ভালো না, তাই এত সহজে কাউকে বিশ্বাস না করাই ভালো। কয়েকদিন আগে বড় একটা শিক্ষা পাইছো। বড় জামাইটা যদি না থাকতো তাহলে তো সেদিন। আরে সমস্যা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ছেলেটা আসলেই অনেক ভালো, আর সেটা আমি ওকে দেখেই বুঝে গিয়েছি। আর রিমন, ওকে নাস্তা দিয়ে আয়। কাজের লোকটা আসলাম শিকদারের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি আমায় ছাদ থেকে নিচে লাফ দিতে বলেন, আমি দিব। যদি বলেন পাশের পাশের কুত্তার লেজ ধরে টান দিতে, সেটাও রাজি। আমি আপনার জন্য সব করতে রাজি আছি, কিন্তু স্যার আমি এই কাজটা করতে পারবো না। টেবিলে থাকা সবাই অবাক হয়ে রিমনের দিকে তাকায়। আসলাম একটু সিরিয়াস হয়ে বলে, যেটা করতে বলেছিস চুপচাপ করবি, যা গিয়ে দিয়ে আয়।
রিমন একটু ভয় পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরীর কলেজটা দেখতে অনেকটাই সুন্দর। সামনে বড় একটা মাঠ, মাঠে বড় বড় গাছ আছে, যেটার নিচে বসে অনেক ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। পরীর কয়েকটা বন্ধু আছে, তাদের সাথেই বসে আছে ও। পরীর সব থেকে কাছের বন্ধু অনু। সে পরীর মুড খারাপ দেখে বলে, কি হয়েছে রে তো? সেই কখন থেকে দেখছি চুপচাপ বসে কিছু ভাবছিস। পরি অনুর দিকে তাকিয়ে বলে, আরে সকাল সকাল একটা ছেলে মেজাজের পিন্ডিটাই মেরে দিল। পরীর কথার মানে কেউই বুঝতে পারলো না, তাই ও আবার বলে, মানে? আরে কিছু না, বাদ দে, চল ক্লাসের দিকে যাই, রোদ লাগছে। ওদের একটা বন্ধুর নাম আদনান। সে ওদের দিকে হেঁটে আস্তে আস্তে বলে, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে চল, রোদে ওর ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। এটা শুনে সবাই হেসে ওঠে। আর পরি রেগে আদনানের দিকে তাকিয়ে ওর বেগটা আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান সেটা ধরে পরির দিকে তাকিয়ে হাসতে থাকে। আদনান শুধু পরির বন্ধু না, ওর দুলাভাইয়ের ছোট ভাইও। পরি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ভাই তোর কি কষ্ট হয় না? না মানে এত যে নতুন নতুন কথা বানাস, এতে কি তোর কষ্ট হয় না? আদনান এগিয়ে এসে পরির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ কষ্ট হয়, তবে সেটা কখন জানিস? যখন কোনো সুন্দরী মেয়ে আমাকে ভাই বলে ডাকে। পরি দেখে আদনান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে পরি কয়েকটা পিছিয়ে এসে বলে, তুই কি সব সময় মজার মুডে থাকিস? আদনান পরির মুখের দিকে কিছু সময় তাকিয়ে মাথা নিচু করে বলে, একটু থাকতে হয় বুঝলি। আমার এত বোঝার দরকার নেই, চল এখন ক্লাসে গেলে। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই যা, আমি একটু পরে আসতেছি। পরি অনুসহ বেশ কয়েকটা মেয়েকে সাথে নিয়ে সেখান থেকে চলে এলো। আদনান পরি যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। ও প্রথম যেদিন পরীকে দেখেছিল ওর ভাইয়ের বিয়েতে, সেদিনই ওকে পছন্দ করে বসে। এরপর বন্ধুত্ব, কোনোভাবেই যেন ভালোবাসার কথাটা পরীকে বলতে পারছে না। তার উপরে শুনতে পরীর বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে। সব নিয়ে খুব চিন্তায় আছে ও। পরি অনার্স প্রথম বর্ষের ছাত্রী, মার্কেটিং নিয়ে অনার্স করছে, যেটা কিনা ওর বড় বোনও করেছিল। ক্লাসে স্যার ক্লাস নিচ্ছে, ঠিক তখনই রুমে কলেজের প্রিন্সিপাল এলো। আর ওনার পেছন পেছন এলো আকাশ, ঘাড়ে ব্যাগ ঝুলানো, চোখে চশমা পরা। পরে বইয়ের দিকে তাকিয়েছিল। প্রিন্সিপাল আসলেই ও সামনের দিকে তাকায়, আর সাথে ছেলেটাকে দেখে ওর নেমে যাওয়া রাগ গড়গড় করে আবার মাথায় উঠে যায়। এ হচ্ছে আকাশ, তোমাদের নতুন বন্ধু। পারিবারিক সমস্যার কারণে কয়েকদিন পরেই জয়েন করেছে। আশা করি সবাই এর সাথে ভালো আচরণ করবে। প্রিন্সিপাল আকাশকে একটা সিট দেখিয়ে দিল। আসলে কলেজটা বেশ উন্নত, একজনের জন্য একটাই সিট, যেমনটা জাপান কোরিয়ার স্কুলে হয়ে থাকে। আকাশ গিয়ে ওর সিটে বসে পড়ল। হঠাৎ ওর কানে কারো জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার আওয়াজ এলো। ও পাশে তাকিয়ে দেখে সকালে সেই মেয়েটা ওর ডান পাশের সিটে বসে আছে, আর চোখ নাক মুখ লাল করে ওর দিকেই তাকিয়ে আছে। আকাশ যেন এটা দেখে ও না দেখার ভান করল। এতে পরীর রাগটা যেন আরো বেড়ে যায়। ক্লাস শেষ হতেই পরে উঠে আকাশের সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ক্লাসের সবাই ওদের দিকে তাকালো। আকাশ মাথা উঁচু করে পরীর দিকে তাকিয়ে বলে, ও হাই, আমি আকাশ। আপনি? তোর জম। এমন কোনো নাম আছে সেটা তো জানতাম না। যাই হোক, পরিচিত হয়ে ভালো লাগলো। আকাশের কথা শেষ হতেই পরি আকাশের জামার কলার ধরে ফেলে। এতে কলেজের সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে ওদের কাছে চলে আসে। আকাশ উঠে দাঁড়িয়ে পরীর দিকে তাকায়। অনু পরীর কানে কানে বলে, কি করছিসটা কি? ছাড় ওকে। কে শোনে কার কথা? আকাশ পরীর দিকে তাকিয়ে আছে। এই কিরে, দেখে তো রাস্তার পাশে পড়ে থাকা কেউ মনে হচ্ছে। শালা, তোর এত তেজ আসে কোথা থেকে যে তুই আমাকে এই পরিশিকদেরকে অপমান করার সাহস করিস? পরি, কি করছিস? এটা ওকে ছাড়। কি করেছে ও? কি করেছে? আজকে সকালে আমাকে অপমান করেছে, শালা কানা। আদনান আকাশের দিকে তাকায়। ও পরীর কথা অবিশ্বাস করতে পারছিল না, আবার বিশ্বাস করতেও পারছে না। আকাশ পরীর কথা শুনে ওর চোখের চশমাটা খুলে পরীর চেহারার দিকে ভালো করে তাকালো। না, সবই তো ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি কি আপনি মাথায় কোনোভাবে চোট পেয়েছিলেন? না মানে যেভাবে পাগলের মতো কথা বলছেন তাই একটু ডাউট হচ্ছে। গাঁজা টাজা খান নাকি? আরে আপনার সাথে আমার মাত্রই দেখা, আর আপনি বলছেন সকালে আপনার সাথে। ছি ছি ছি, আপনি মেয়ে মানুষ, তাই সব খাওয়া বাদ দিন। আরেকটা কথা, রাস্তায় থাকা মানুষগুলো না আপনার আমার মতোই মানুষ, কোনো পশু পাখি না। পরে আকাশকে রেগে চিৎকার করে বলে, আমার মাথাটাই সমস্যা,
তাই না? মেন্টাল আমি, গাজা টানি, সারা তোকে আজকে। এটা বলে পরেই রাগে আকাশের গালে একটা চড় মারতে গেলে ওর হাতটা হাওয়াতে থেমে যায়, কারণ আকাশ ওর হাত আটকে দিয়েছে। এটা দেখে আদনান আর অনু পরীকে ধরে দূরে সরিয়ে নিয়ে গেল। ফোন করবো তোকে আমি। আকাশ মুষ্টি এসে বসে পড়ে চশমাটা চোখে দিয়ে অন্যদিকে তাকালো। পরে এরপরে আর ক্লাসেই আসেনি। অনু আর আদনান মিলে ওকে ক্যান্টিনে নিয়ে যায়। কলেজের ক্লাস শেষে আকাশ বাস্কেটবল কোর্টের পাশে গিয়ে হেঁটে যাচ্ছে আর সবার খেলা দেখছে। একটা সময় ছিল যখন আকাশের সব থেকে প্রিয় খেলা ছিল এটি, কিন্তু সময়ের সাথে সাথে প্রিয় জিনিসগুলো ওর থেকে অনেক দূরে সরে গেছে। ওই দিনের পর পরেই কয়েকদিনের জন্য ওর বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। এই জন্য ওর সাথে আকাশের আর তেমন কোনো দেখাই হয়নি। আজকে ও বাড়িতে আসছে। দারোয়ান ওকে দেখে গেট খুলে দেয়। পরে নিজেই গাড়ি ড্রাইভ করেছে। গাড়িটা বাড়ির ভিতর এনে রেখে নামতে ওর চোখ পড়ে কিছুটা দূরে দাঁড়িয়ে গেছে পানি দেওয়া ছেলেটার দিকে। আকাশ গুনগুন করে গান গাচ্ছে আর গাছে পানি দিচ্ছে। পরে চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে আছে। অবশ্য ও পেছন ঘুরে আছে, এই জন্য চেহারাটা দেখতে পারছে না। তখনই আকাশ ঘুরে পেছনের দিকে তাকায় আর আকাশের চেহারাটা দেখতেই পরীর চোখ বড় বড় হয়ে যায়। রাগের পাল্লাটা আবার ভারী হতে থাকে। আকাশ পরীকে দেখে শান্তভাবে হাত নাড়িয়ে হাই বলে। পরী সেখানে না দাঁড়িয়ে গটগট করে বাড়ির ভিতরে চলে যায়। পাপা, পাপা। পরীর চিৎকার শুনলেই লাবিবা সেখানে চলে এসে বলে, কখন এলি? কেমন আছে ওরা? পাপা কোথায়? এখন কোথায় থাকে জানিস না? নিজের ডিউটিতে আছে। নিজের মেয়েকে এতটা উত্তেজিত রাগী দেখে উনি বলে, কি হয়েছে রে তোর? ওই ছেলেটা? লাবিবা একটু অবাক হয়ে বলে, কোন ছেলে? পাপা যাকে ওই বাইরের কোনার রুমটা এনে রেখেছি, ওকে আজকে বের করে দিবা। আমিও তো এটাই চাই, কিন্তু তোর পাপা সে তো মানবেই না। আমি কিছুই জানতে চাই না, কালকে যেন ওকে আমি আর এখানে না দেখি। পরের দিন সকালে পরী ঘুম থেকে উঠে দৌড়ানোর জন্য বাইরের দিকে যাচ্ছিল। তখনই ও আকাশের রুমটার দিকে তাকালো, দেখে দরজা দেওয়া। এটা দেখে ও মুখে হাসি ফুটে ভাবতে থেকে অবশেষে আপদটা বিদায় হলো। ঠিক তখনই দরজা খুলে আড়মোড়া করতে করতে বেরিয়ে এলো আকাশ। হঠাৎ আকাশকে দেখে ও সেখানেই থেমে যায়। পরীকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আকাশ মুখে একটা হাসি নিয়ে হাত নাড়িয়ে হায় বলে। ইশারায় ওকে বলে, দাঁড়াও আমি আসি। আকাশ দৌড়ে পরীর কাছে চলে এলো। চলুন যাওয়া যাক। পরী নাক ছিটকে বলে, তোর মতো একটা বাজে লোকের সাথে আমি যাব ভাবলি কি করে? আকাশ পরীর কথা শুনে বলে, আপনার কাছে যদি আমি বাজে হই, তাহলে আপনি আমার কাছে কেমন হতে পারেন একটু ভাবছেন? এই তুই যারে যা তো, কোথায় যাবি? আচ্ছা, আমিও সবকিছু ভুলে যাব, আপনিও সবকিছু ভুলে যান। চলুন নতুন করে শুরু করি। লেটস বি ফ্রেন্ডস। পরী আকাশের কথায় টিটকিরি করে হেসে বলে, ফ্রেন্ডশিপ, সেটাও তোর সাথে? আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে তোর? আইসি যত সব সকাল সকাল মুডটা খারাপ করে দিতে। এটা বলে পরী সেখানে আর দাঁড়ালো না, কানে ইয়ারফোন বাজে দৌড়ানো শুরু করলো। অবশ্য আকাশ ওর পিছনে পিছনেই আছে। আজকে ক্লাস টেস্ট হবে, প্রতি মাসে একবার করে এটা হয়। আকাশ শুনেছে পরী প্রতিবারই ফার্স্ট হয়, কিন্তু গত 2 মাস ধরে অন্য একটা মেয়ে ফার্স্ট হচ্ছে আর আদনান সবসময় থার্ড হয়। ক্লাস ম্যাম চলে এসেছে। পরীর অবস্থা খুব খারাপ। ও এই টেস্টের জন্য কোনো প্রস্তুতিই নেয়নি। সবাই নিজের ডেট ক্লিয়ার করো, সবার সামনে শুধু রাবার পেন্সিল দেখতে চাই। সবাই নিজেদের ব্যাগ সামনে রেখে আসছে। আকাশ ও ওর ব্যাগ থেকে পেন্সিল বক্স বের করতে গিয়েই দেখে ওর ব্যাগে কোনো পেন্সিলই নেই। আকাশ ওর পুরো ব্যাগ উলট পালট করে খুঁজেও পেল না। টেস্ট শুরু হয়ে গেছে। আকাশ ওর সামনের ডেস্কে থাকা আদনানের কাছে পেন্সিলের কথা বললে সে বলে, আমার কাছে এক্সট্রা কোনো পেন্সিল নেই, আর এভাবে কথা বলো না, না হলে ম্যাম খাতা কেটে নিবে। তখনই সামনে থেকে ম্যাম চিৎকার করে বলে, এই চুপ, কোনো কথা হবে না। আকাশ মুখে হাত দিয়ে বসে আছে, প্রশ্নের কিছুই বুঝতে পারছে না, তার উপর কি দিয়ে লিখবে। তখনই ওর চোখে পড়লো পরীর দিকে। ওর ডেস্কের উপর এক্সট্রা পেন্সিল পড়ে আছে। এই যে পরি, পেন্সিলটা একটু দেবেন? আমি না আনতে ভুলে গেছি। এটা বলে শেষ হতে পরীর চোখ গরম করে আকাশের দিকে তাকিয়ে পড়ে। আকাশ আর কিছুই বলে না, চুপচাপ বসে প্রশ্নপত্র দেখতে থাকে। তখন ম্যাম আকাশের কাছে এসে বলে, কি পেন্সিল আনতে ভুলে গেছো? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ম্যাম কিছু সময় আকাশের দিকে রেগে তাকিয়ে বলে, কার কাছে এক্সট্রা পেন্সিল আছে? আকাশ হাত উঁচু করে পরীর দিকে ইশারা করে।
অবশেষে পরি ওর পেন্সিলটা আকাশকে দেয়। আকাশ পরির মুখে বেহাল দশা দেখে হাসতে থাকে। পরির কাছে আকাশ যখন পেন্সিল চাইলো তখন পরি ভেবেছিল ওকে কোনোভাবেই এটা দেবে না। কেনই বা দেবে ওকে? সব থেকে বড় শত্রুকে কেনই বা কিছু দেবেও? তবে ম্যামের জন্য দিতেই হলো। পরীক্ষা সবার শেষ, 30 মার্কের পরীক্ষা, 10 পেলেই পাস। সবার খাতা দেখে নাম্বার দিয়ে সবার কাছে ফেরত দেওয়া হয়েছে। বরাবরের মতোই ফার্স্ট হয়েছে ক্লাসের সেই চুপচাপ থাকা মেয়েটি, যে কিনা গত দুবার ও ফার্স্ট হয়েছে। ওর নাম জান্নাত। সেকেন্ড নম্বরে আছে আদনার। তারপর পরি। আকাশ অনেক দোয়া কালাম করে ওর খাতাটার দিকে তাকালো, আর তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। এত কষ্ট করার পরেও মাত্র 4 পেয়েছে ও। তবে এটা দেখে ওর ততটা খারাপ লাগলো না, কারণ কয়েক ডেস্ক সামনে বসা মেয়েটা মাত্র 2 পেয়েছে। তাই আকাশ নিশ্চিন্তে আছে, কারণ ও তো আর সবার শেষে না। পুরো ক্লাসের ভিতরে আকাশ আর ওই মেয়েটাই ফেল করেছে। মেয়েটার নাম নীরা। পরে উকি দিয়ে আকাশের খাতার নাম্বার দেখে হা হা করে হাসতে থাকে। পরের দিন ব্রেকের সময় সবাই যে যার মতো খেতে চলে যাচ্ছে। আকাশ ওর ডেস্কের উপর মাথা রেখে শুয়ে আছে। তখন ও শুনে নীলা নামের মেয়েটা ওর সামনের ডেস্কের আদনানকে বলে, হাই আদনান, যদি কিছু মনে না করো আমরা একসাথে ক্যান্টিনে যেতে পারি? এসব বাদ দিয়ে কি বলতে চাইছো সেটা বলো। নীলা মুখ কুঁচকে বলে, আসলে জানোই তো ওই সাবজেক্টে অনেক দুর্বল আমি। তুমি তো ভালোই পারো, যদি একটু আমাদের দেখিয়ে দিতে। আদনান একটু অবাক হয়ে বলে। আমাদের মানে? নীলা হঠাৎ আকাশের পিঠে গুঁতো মেরে দেয়। এতে আকাশ সোজা হয়ে উঠে বসে। আকাশ আর আমাকে? কি তাই আকাশ বলো? আকাশ এখন কি বলবে বুঝে উঠতে পারছে না। ওরা দুজনেই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ না পেরে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওকে। ঠিক তখনই শব্দ করে বসা থেকে উঠে দাঁড়ালো পরি। এত সময় ও ওর ডেস্কেই বসেছিল। ও পরি, তুই কি আমাদের সাথে আসতে চাস? পরি মাথা ঘুরিয়ে পেছন দিকে ফিরে বলে, না, আমি অনুর সাথেই খাবো। আকাশ, নীলা আর আদনান এক টেবিলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই আকাশ খেয়াল করে ক্যান্টিনের কাউন্টারের পাশে কয়েকটা ছেলে ওদের ক্লাসের ফার্স্ট গার্ল জান্নাতকে বিরক্ত করছে, যেটা ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আকাশ তো এটা দেখে অবাক। যেহেতু উন্নত কলেজে, তারপরেও এটা দেখে কেউ কিছু বলছে না, কেউ এগোচ্ছে না। আকাশ ওদের ইশারা করে বলে, ছেলেগুলো কারা? ছাত্রদলের ছেলেপেলেরা সবসময় কোনো না কোনো মেয়েকে বিরক্ত করেই। এদের কেউ কিছু বলে না? কে বলবে? কার এত সাহস আছে? হাতে ট্যাটু করা ছেলেটা হচ্ছে এখানকার চেয়ারম্যানের ছেলে। আকাশ আর কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ায় আর কাউন্টারের দিকেই হাঁটা ধরে। আদনান, নীলা ওকে আটকাতে চাইলেও পারে না। এ পিটবে আজকে, আমি শিওর। আকাশ কাউন্টার থেকে একটা ওয়ান টাইম গ্লাস হাতে নিয়ে সেটাতে পানি নিয়ে ঘুরতেই ওর পা পিছলে যায়, আর ওর হাতে থাকা গ্লাসের সকল পানি চেয়ারম্যানের ছেলের মুখে জামায় গিয়ে পড়ে। এটা দেখে ক্যান্টিনের সবাই থ হয়ে গেল। সবাই অবাক হয়ে এদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে যেন পুরো হইচইওয়ালা ক্যান্টিনটা নিস্তব্ধ হয়ে গেল। পরি তো মনে মনে খুব খুশি, কারণ এখন আকাশের অবস্থা খারাপ হবে ভেবে। আকাশ সবার দিকে তাকিয়ে বলে, আরে ফ্লোরে পানি গিয়ে ফেলেছে রে, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলাম। এটা বলে সামনের দিকে তাকাতেই দেখে দুটো টকবকে রাগী চোখ ওর দিকেই তাকিয়ে আছে। আরে সরি ভাই, ফ্লোরে পানি ছিল, পা পিছলে গেছিল, তাই আমার হাতে থাকা পানি তোমার উপর পড়ে গিয়েছে। সরি। হ্যাঁ, ছেলেটা কিছু সময় আকাশের দিকে তাকিয়ে থেকে তার দম নিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছে তো? জান্নাত নামের মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি ক্লাস টেস্টে 4 নাম্বার পেয়েছো তাই না? আকাশ এটা শুনে ওর বুকে হাত দেয়। হঠাৎ ওর মনে হলো কেউ ওর বুকে তীর চালিয়েছে। টাটা, ভালো থেকো, গুড বাই। এটা বলে আকাশ জলদি সেখান থেকে কেটে পড়লো। কেউ কাউকে মনে রাখে তার নামের জন্য, আর এই নামটা মনে রেখেছে ও কত নাম্বার পেয়েছে সেটা। কি আজব! পরি ওর 2 হাত দিয়ে ওর চুল ধরে টানছে, কারণ যেটা চাচ্ছিল সেটা হয়নি। মনে মনে চেয়ারম্যানের ছেলেকে গালি দিতে থাকে। ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘ ডেকে উঠছে। রাস্তার উপর কয়েকজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। একজন লোকের মাথায় রনি চৌধুরী পিস্তল ধরে আছে। রনি চৌধুরী একজন বড় মাপের বিজনেসম্যান, বয়স 30, দেখতে শুনতে বেশ ভালো। মুখের ভিতর লম্বা একটা দাড়ি, ঠিক যেন কেজিএফ মুভির নায়কের মতো। আমার যখন যেটা পছন্দ হয় সেটা আমি যে করে হোক নিজের করে নিই, হোক সেটা বসে না হলে জোর করে। তোর মতো 2 টাকার লোক আমার কাজে বাধা দিচ্ছে, এটা না ভাবতেও অবাক লাগে।
ভুল করছিস রনি। আমি কিন্তু এই এলাকার এক্সএমপি। যে আমার সাথে লাগতে আসে তার গলার উপরে কিন্তু মাথা থাকে না। রনি একটু মুচকি হেসে বলে, গলির কুত্তা শুধু চিৎকার করতে পারে, কামড় বসাতে না। রনির কথা শুনে লোকটা রেগে চিৎকার করে উঠতেই রনি গুলি চালিয়ে দেয়। লোকটা টোলে নিচে পড়ে গেল। রনি রেগে লোকটার জামার কলার ধরে বলে, যখন আমি কিছু বলবো চুপচাপ শুনবি, কি বলেছে শুনবি। রনি লোকটার কলার ছেড়ে দিয়ে পাশে দাঁড়ানো ও লোকটার হাতে থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে সামনের দিকে এগোলো। আকাশ ল্যাপটপ নিয়ে কাজ করছিল, তখনই সে কয়েকটা গাড়ির আওয়াজ শুনতে পায়। পরের দিন আকাশ কলেজে যাবে, ঠিক তখনই আসলাম শিকদারের সাথে দেখা। আরে আকাশ, যে দেখা সাক্ষাৎ নেই, কই থাকি সারাদিন? আকাশ আসলাম শিকদারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে মুচকি হেসে বলে, আসলে কাকু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি কেমন আছেন? আছি ভালো। আচ্ছা কাকু, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? বলো। আমি প্রায় রোজ রাতের দিকেই দেখি কয়েকটা গাড়ি করে মানুষ আসে এখানে। ওরা কারা? এটা শুনতেই আসলাম শিকদারের চেহারার রং বদলাতে শুরু করে। আকাশ আসলাম শিকদারের চেহারার দিকে তাকিয়েই অনেক কিছুই বুঝে গেছে। উনি কথা বলার জন্য হেসে ওনার ঘড়িটা দেখে বলে, আরে তোর কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। এটা শুনতেই আকাশ মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসে। আকাশ নিশ্চিত উনি কিছু লুকাচ্ছে। আকাশ খেয়াল করেছে ওটা জিজ্ঞেস করে আসলাম শিকদারের মুখটা ঘাবড়ে গেছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম ঢোক গেলা সবকিছুই ও দেখেছে। হাঁটতে হাঁটতে এসব ভাবছিল, হঠাৎই ও দাঁড়িয়ে যায় আর জোরে বলে ওঠে, মিস্টার জাকি, বেরিয়ে আসেন। চশমা পরা স্যুট কোট পরা কালো একটা ব্যাগ হাতে নিয়ে আকাশের দিকে এগিয়ে এলো। লোকটার নাম জাকির। সমস্যা কি আপনার? হ্যাঁ, বলেছিলাম না পিছু না করতে। জাকির মাথা নিচু করে বলে, সরি স্যার, এটা আমার ডিউটি। আমার কথা মানাই আপনার ডিউটি। সরি স্যার, তবে আপনার কোনো ক্ষতি তো আমরা হতে দিতে পারি না। আরে জাকি সাহেব, আমাকে এই গেটআপে কেউ চিনবে বলে কি মনে হয়? কে বলবে আমি সামরিক বাহিনীর মন্ত্রী? এটা ঠিক, তবুও স্যার। দেখো, এটা আমার পার্সোনাল কাজ, তাই আমি চাই না তোমরা কেউ এটাকে বাধা দাও। সরি স্যার, আরেকটা কথা স্যার, আপনার সন্দেহটা ঠিক। আসলাম শিকদার চোরাচালান, ড্রাগ ব্যবসা এছাড়া বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত রয়েছে। আকাশ জাকিরের কথা শুনে একটু ভাবে আর বলে, আচ্ছা ঠিক আছে, এখন যাও। এটা বলে আকাশ একটু জোরে বলে, সাথে তোমরাও। আকাশের এমন কথা শুনে জাকির মুচকি হাসে। এদিক সেদিক থেকে মোট 8 জন লোক পোশাকধারী লোক এসে আকাশের সামনে দাঁড়ালো আর সবাই একসাথে আকাশের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। ও, আপনারা তো আকাশের আসল পরিচয় জেনে গেলেন। আসলে আকাশের বাবা 6 মাস আগে সামরিক বাহিনীর মন্ত্রী ছিলেন। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি বর্তমানে কোমাতে আছেন, তাই ওনার জায়গাতে আকাশ তার দায়িত্ব পালন করছে। আকাশ কলেজে নিজের ডেস্কে চুপচাপ বসে আছে। তখনই নীলা নামের মেয়েটা আকাশের কাছে এসে বলে, মন খারাপ কেন তোমার? আকাশ নীলার দিকে তাকায়। মেয়েটা সবসময় হাসতে থাকে। কই না তো। মায়ের থেকে বকা খেয়ে কলেজে এসেছো বুঝি? মায়ের কথা শুনতেই আকাশের বুকের ভেতরটা কেমন ধুপ করে উঠল। আমার মা বেঁচে নেই। এটা শুনে নীলা নামের মেয়েটি বলতে থাকে, সরি, আমি বুঝতে পারিনি, সরি। আরে সরি বলার কিছু নেই, উনি অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। এই যে 4 নাম্বারওয়ালা। এটা শুনে আকাশের মুখের অবস্থা বদলে গেল। মাথা ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই দেখে জান্নাত নামের মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে। আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? এটা শুনতেই আকাশ একটু ঘাবড়ে গেল। নিজের চুল চশমা ঠিক করতে করতে বলে, মানে? না মানে আমার কেন জানি মনে হচ্ছে আমি চেহারাটাকে দেখেছি। স্বপ্নে দেখেছো হয়তো। জান্নাত নাক ছিটকে বলে, আমার সাথে এতটা বিশ্রী নয়। এইটা শুনতেই ক্লাসের সবাই আকাশের দিকে তাকিয়ে পড়ে। আকাশের মুখের হাসিটা এক মুহূর্তে গায়েব হয়ে গেল। ঠিক তখনই হাহা করে হাসতে হাসতে ক্লাসে এলো পড়ি। যাক, আমি অন্তত একা নই যে তোকে বিশ্রী ভাবি। আকাশের এই কথাটাই অনেক খারাপ লাগে। অনেক বছর আগেও এমন কথা সে কারো থেকে শুনেছিল। এটা শুনতেই ওর পুরনো ক্ষতটা তাজা হয়ে উঠল। জান্নাত আকাশের দিকে তাকিয়ে দেখেও ও মাথা নিচু করে বসে আছে। সরি, আসলে আমি ওভাবে বলতে চাইনি। পড়ে গিয়ে জান্নাতের কানে হাত রেখে বলে, আরে ওকে সরি বলছো কেন? এটা তো ও প্রতিদিন কারো থেকে না কারো থেকেই শুনেই।
কি ঠিক বলিনি বল। এটা বলে পরি আকাশের দিকে তাকায়, দেখে আকাশ মুচকি হাসছে। সেটাই তো, মিস পরি বলেছে। এটা কি ভুল হতে পারে? আকাশের থেকে এমন কথা শুনে পরি একটু অবাক হয়। ও ভেবেছিল এটাতে আকাশ কষ্ট পাবে, কিন্তু সেখানে ও উল্টো পরির দিকে তাকিয়ে হাসছে। ইন্ডিয়া থেকে অনেক মাল ইম্পোর্ট বাংলাদেশে নিয়ে আসছে ওনার জামাই রনি চৌধুরী। কিছু সময় আগেই রনি আসলাম শিকদারকে কল করে জানিয়েছে। অবশ্য উনি জানে আগে থেকেই। আসলাম শিকদার জানতে চাইলে রনি বলে দামি টাইলস নিয়ে আসছে, তাই আসলাম শিকদার বেশি প্রশ্ন করেনি। তখন আসলাম শিকদার ডিউটিতে ছিল। একজন বিজেপির পোশাক পরা লোক আসলাম শিকদারের কেবিন কড়া নেড়ে ভিতরে এলো। স্যার, আপনাকে একটু আসতে হবে। কেন, কি হয়েছে? চোরা কারবারির মাল ধরা পড়েছে, একটু জলদি আসুন। এটা শুনতে আসলাম শিকদার লোকটার সাথে চলে যায়। আসলাম শিকদার গিয়ে দেখে বড় বড় কয়েকটা প্যাকেট উপরে টাইলস, আর তার নিচে ড্রাগ দিয়ে ভর্তি। প্রতিটা প্যাকেটেই সেম অবস্থা। টাইলস দেখে আসলাম শিকদারের মনে একটু খটকা লাগে। উনি ওনার পাশে দাঁড়ানো লোকটাকে বলে, কোথায় যাচ্ছিল এটা? আর কে নিয়ে এসেছে? ওকে ধরছো? জি স্যার। এই, কোথায় নিয়ে আসো এদের? তিনটা লোককে আসলাম শিকদারের সামনে হাজির করা হয়েছে। একটু অত্যাচার করা হয়েছে। আসলে ওরা পালানোর চেষ্টা করেছিল, তাই ওদের ধরে মারা হয়েছে। কিছু বলেছে ওরা? কার জিনিস এগুলো? স্যার আসলে কি? স্যার আমি শিওর না, তবে ওরা আপনার জামাইয়ের নাম মানে রনি চৌধুরীর নাম বলেছে। এটা শুনতে আসলাম শিকদার চুপ হয়ে গেল। ঠিক তখনই আসলাম শিকদারের পকেটে থাকা ফোনটি বাজতে থাকে। উনি বের করে দেখে রনি ওনাকে কল করেছে। আসলাম শিকদার কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রনি বলে, হ্যাঁ বলো। সরি বাবা, আসলে আমার লোকেরা মাত্রই আমাকে জানালো আমার মালগুলো ওরা কালকে পাঠাবে। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম, সরি। আসলাম এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এটা তার জামাইয়ের কাজ না। সমস্যা নেই। এটা বলেই কল কেটে দিল। তবে ওনার মনে একটা খটকা তো লেগেই আছে। ওই লোকগুলো কেন রনির নাম নিল? অন্যদিকে রনি কলটা কেটে দিতে ওর হাতে থাকা ফোনটা নিচে ফ্লোরে ছুঁড়ে মারল। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিল আদনান। ভাইকে এতটা রেগে ফোন আছাড় দিতে দেখে ও জলদি সেখানে চলে এলো। কি হয়েছে ভাইয়া, ফোন ভাঙছো কেন এইভাবে? রনি আদনানের দিকে তাকিয়ে বলে, কিছু না, আসলে ফোনটা আর আগের মতো কাজ করে না, তাই ভেঙে ফেললাম। রনির কথাটা যেন আকাশের মাথার উপর দিয়ে গেল। সে বুঝতে পারছে রাগটা অন্য কিছু, যেটা ও ফোনের উপর দেখাচ্ছে। তাছাড়া রনিকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক রেগে আছে। আর ওর ভাইয়ের রাগ একমাত্র ঠান্ডা করতে পারে ওর ভাবি। তাই ও আর কিছু না ভেবে ভাবিকে ডাকতে থাকে। ভাবি, একটু এদিকে আসবে? তখনই সেখানে এলো মেঘা, শাড়ি পরা। বেশ সুন্দরী লাগছে ওকে। বল কি? মেঘা এটা দেখে ওর স্বামীর দিকে তাকায়, দেখে সে কেমন লাল হয়ে আছে। এই মা, তোমার কি হলো আবার? এতটা লাল হয়ে আছো, কি হয়েছে? কার উপর রাগ করলে আবার? রনি মেঘার দিকে তাকায়। ওর সকল রাগের শান্তি মেঘাতেই। মেঘা মিষ্টির চেহারাতে দেখলে ওর রাগ কোথা থেকে উধাও হয়ে পালিয়ে যায়। ও নিজেই বলতে পারে না। মেঘা রনির গালে মুখে হাত দিয়ে হেসে বলে, আদান, রান্নাঘর থেকে একটা ডিম নিয়ে আয় তো। আজকে আর চুলা লাগবে না, তোর ভাইয়ের শরীরের উপর রাখলে সব হয়ে যাবে। মজা করো না তো, এমনিতেই মেজাজ খারাপ। তাহলে আমি চলে গেলাম। এটা বলতেই রনি মেঘার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। তুমি দূরে গেলে আমার মেজাজটা ঠিক করবেটাকে? এটা শুনতেই মেঘা লজ্জা পেয়ে রনির বুকে মুখ লুকায়। পরের দিন আকাশ ও তার ব্যাগটা রেখে একটু বাইরে গিয়েছিল। তার আশায় ও নিজের ডেস্কে এসে বসে, আর ব্যাগ খুলে বই বের করতেই দেখে ব্যাগের ভিতর থাকা সবকিছু ভিজে জ্যাব হয়ে গেছে। আকাশ বুঝতে পারে এটা কার কাজ। মাথা ঘুরিয়ে পরীর দিকে তাকায়, দেখে পরী ওর দিকে তাকিয়ে হাসছে। আকাশ একটু পরীর কাছে গিয়ে ফিসফিস করে বলে, সেভাবে আর হাসিও না, না হলে যেগুলো সবাই কন্ট্রোল হারিয়ে দিয়ে দিতে পারি। তখন বলবা যে সমাধান করিনি, সেটা কিন্তু মানবো না। হঠাৎ আকাশের থেকে এমন কথা শুনে পরীর মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আকাশ যে এমন কিছু বলবে সেটা ও কল্পনাও করতে পারেনি। আসলাম শিকদার ওনার কেবিনে বসে আছে, আর গতকালকের ঘটনাটা নিয়ে ভাবছে ওই লোকগুলো রনির নাম কেন নিল। এটাই ওনার মূল ভাবনা। কিছু তো গড়বড় নিশ্চয় আছে। ঠিক তখনই দরজায় নক করে কেউ একজন আসলাম শিকদার ভেতরে আসতে বলে। উনি দরজার দিকে তাকিয়ে দেখে রনি এসেছে। আরে বাবা, তুমি এখানে?
ডেলিভারির জিনিস আসছে তো ওগুলোই নিতে এসেছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ও ভালো করছো। আসলাম কল করে রুমে 2টো কফি পাঠাতে বলে। আচ্ছা, তোমার কি কারোর সাথে শত্রুতা আছে? মানে এমন কেউ যে তোমাকে ফাঁসাতে চায়? রনি আসলাম শিকদারের দিকে তাকিয়ে বলে। হঠাৎ এমন প্রশ্ন? না, এমনি। কিছু সময়ের মধ্যে সেখানে একটা গার্ড কফি নিয়ে এলো। আর কিছু সময় কথা বলে রনি ওখান থেকে চলে গেল। আজ পুরো 1 ট্রাক মালামাল এসেছে। অবশ্য রনি এসেছিল বলে কোনো কিছু চেকিং ছাড়াই সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আকাশ কলেজ গেট থেকে বেরিয়ে হাঁটছিল বাড়ির দিকে যাবে বলে। তখনই কেউ একজন এসে পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। আকাশ ঘুরে তাকিয়ে দেখে একটা ছেলে ওর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। ওর পেছনে আরো 3টে ছেলে দাঁড়ানো। ছেলেগুলো ওদের সিনিয়র। আকাশ শুনেছে ছেলেটা পরীকে অনেক পছন্দ করে। পরি বলতেই সে পাগল। আরে এত তাড়া কিসের? একটু বড় ভাইদের থেকে একটু খাতিরদারি খেয়ে তো যা। ঠিক বুঝলাম না আপনাদের কথা। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে একটু মুচকি এসে বসে ওর গালে একটা চড় মেরে দেয়। চড়টা বেশ জোরেই মেরেছে। আকাশ গায়ে হাত দিয়ে ছেলেটার দিকে তাকায়। কিছুটা দূরের থেকেই এসব জাকির সহ আকাশের সব গার্ডরাই এসব দেখছে। ওরা এগোতে চাইলেই আকাশ ওর হাতের ইশারায় ওদের থামিয়ে দেয়। আকাশ এমন করে তাকানো দেখে ছেলেটা রেগে বলে, তোর সাহস তো কম না, তুই আমার চোখের দিকে তাকাস? বলেই ওকে মারতে যাবে, ঠিক তখনই ওর হাতটা ধরে ফেলে। এবার আকাশ ওর গালে কষে চড় মেরে দেয়। এটা দেখে ওর পেছনে থাকা ছেলেগুলো এগোতেই আকাশ ওদের মেরে মাটিতে শুইয়ে দেয়। তবে ছেলেটার হাতটা এখনো ছায়নি। ও জোরে চেপে ধরে আছে আর ছেলেটা ব্যথায় চিৎকার করছে। খুব বড় হয়ে গেছিস, হ্যাঁ? একটা মেয়ের কথায় সিনিয়রগিরি দেখাতে চলে এলি তো? আজকালকার ছেলেমেয়েদের এই একটাই বাজে অভ্যাস, মেয়েদের কথায় উঠে বসে যেন ওরা মেয়েদের পালতু কুত্তা, ঠিক যেমনটা তুই। আকাশ ছেলেটার হাত ছেড়ে দিতে ছেলেটা ওর হাত ধরে মাটিতে বসে পড়ে। গেটের কাছ থেকে এসব কিছুই দেখছে পরি। ও আজ খুব করে চাচ্ছিল আকাশকে হসপিটালে ভর্তি করাতে, কিন্তু কেন জানি পরি কোনোভাবেই আকাশের সাথে পেরে উঠছে না। না পারছে বাড়ি থেকে তাড়াতে, আর না পারছে কলেজ থেকে। এই কদিনে কতবার প্ল্যান করেছে আকাশকে বাড়ি থেকে তাড়ানোর। কখনো খুন করার হুমকি দিয়েছে, কখনো বা ভূতের ভয় দিয়ে। তার উপর সারা রাত রিমোটের দিকে আকাশের রিমোটের টিনের চালের উপর ঢিল মেরেছে। এতটা অত্যাচারের পরেও আকাশ সেখানেই আছে। আকাশ গেটের দিকে ঘুরে তাকায়, দেখে পরি ওর দিকেই তাকিয়ে আছে। আকাশ একটু মুচকি হেসে চোখ মেরে দেয়। এটা দেখেই পরির চোখ বড় বড় হয়ে যায়। ও কিছু বলবে তার আগেই আকাশ সেখান থেকে হাঁটা শুরু করে। প্রতিদিনের মতো আজও রাতে আকাশকে অত্যাচার করার প্ল্যান সাজাচ্ছে। ঠিক তখনই হাতে 1 গ্লাস দুধ নিয়ে পরির রুমে এলো লাইবা বেগম। জলদি এটা খেয়ে নে তো। পরি ওর মায়ের দিকে তাকিয়ে নাক ছিটকে বলে, না আমি খাবো না। আমি কি এখনো ছোট আছি যে রাতে প্রতিদিন দুধ খেতে হবে? খেতে বলেছি, খাবি, খা এক্ষুনি। আচ্ছা রেখে যাও, পরে খেয়ে নেব। লাইবা বেগম গ্লাসটা বিছানার পাশে রেখে পরির দিকে তাকায়। দেখে ও কিছু একটা জিনিস নিয়ে চিন্তা করছে। এটা দেখে লাইবা পরির পাশে বসলো আর পরির মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে রে তোর? কদিন ধরে দেখছি সব সময় কিছু একটা ভাবিস, বল না আমাকে। মারা তো বন্ধুর মতোই হয়, কি সমস্যা বল না আমাকে। হঠাৎ লাইবা বেগম এমন ভালো কথা শুনে পরির চোখ কপালে উঠল। এসব কি বলছো? কি হবে আমার? আমি তো ঠিক আছি। লাইবা কিছু সময় পরির মুখের দিকে তাকিয়ে বলে, জলদি ঘুমিয়ে পড়িস, বেশি রাত জাগিস না। লাইবা সেখান থেকে চলে গেল। আসলাম শিকদার বিছানায় বসে ল্যাপটপ নিয়ে ওর জামাই রনির ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছে। ঠিক তখনই লাইবা সেখানে আসে। আসলাম শিকদার তাকিয়ে দেখে লাইবা বেগম ওনার সামনে এমাথা ওমাথা হাঁটছে। এমন করছো কেন? কি হয়েছে? তোমার মেয়ে। কোনটা, বড় নাকি ছোটটা? ছোটটা। কি করছে ও? ওর মনে কিছু একটা চলছে। যে মেয়ে সবসময় ফোনের মধ্যে ঢুকে থাকতো, সে এখন সারাক্ষণ কিছু ভাবে আর হাসে। এটা শুনে আসলাম শিকদার ল্যাপটপটা অফ করে লাইবার দিকে তাকায়। আরে ও বাচ্চা মানুষ, দেখো কোনো কার্টুন দেখেছিল সেটা ভেবেই আসছে। আর রইলো মোবাইল, কখনো কখনো কাছের মানুষটাও বিরক্ত লাগে, আর ওটা তো মোবাইল। লাইবা বেগম চোখ বড় বড় করে আসলামের দিকে তাকিয়ে বলে, তুমি কি কোনোভাবে আমাকে অপমান করলে? না, আমি কেন তোমাকে অপমান করব? লাইবা রেগে বলে, আমাকে বলদ ভাবছো তুমি? হ্যাঁ,
আমি কিছু বুঝি না? তখনই আসলাম শিকদারের ফোনটা বেজে ওঠে। ওদিকে লাইবা চিৎকার করছে আর এদিকে আসলাম শিকদার ফোনে কথা বলছে। আসলাম ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ তাকে কল করেছে। বলো। ফোনের ওপাশ থেকে আকাশ বলে, কাকু আমি না কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছিলাম, অনেক জরুরি যাওয়াটা। আচ্ছা। কিছু সময় আগে জাকির আকাশকে কল করে বলে ওকে কালকে মিটিং এ থাকতেই হবে, সেখানে অনেক মন্ত্রী, রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রীও থাকবেন, এই জন্য সেখানে আকাশকে থাকাটা অনেক জরুরি। আকাশ এখন গাড়িতে, আর গাড়িতে থেকে আসলাম শিকদারকে কলটা করেছে। আকাশদের বাড়িটা বিশাল প্রাসাদের মতন। বাড়ির নাম তালুকদার ভিলা। গেটের কাছে গার্ড, বাড়ির ভিতরে গার্ড। যতই হোক একজন মন্ত্রীর বাড়ি বলে কথা। রাত 2টো বেজে গেছে। বাড়িতে আসতে গাড়িটা গেট দিয়ে ঢুকতেই দুপাশ দিয়ে কয়েকজন লোক গাড়ির সাথে ছুটছে। গাড়ি থামতেই ওরা দরজাটা খুলে দিল, আর সেখান থেকে বেরিয়ে এলো আকাশ। চোখগুলো বেশ পরিপাটি করা, সাদা লুঙ্গি আর সাদা শার্ট পরা। শুনেছে এটাই নাকি মন্ত্রীদের পোশাক। তবে আসলাম শিকদার বাড়ির আকাশের সাথে এই আকাশ আকাশ পাতাল তফাৎ। ওখানকার আকাশকে দেখতে শ্যামবর্ণের, চোখে মোটা ফ্রেমের চশমা, ঢিলে ঢুলে জামা কাপড় পরা, আর এখানের আকাশকে দেখে বেশ স্মার্ট লাগছে। বাড়ির ভিতরে আসতেই দেখে অনেক নেতারা বাড়ির ভিতরে ওর জন্য অপেক্ষা করছে। আকাশকে দেখে সবাই এগিয়ে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকে। আকাশও হেসে তাদের কথার উত্তর দিতে থাকে। আকাশের এক কাকু, যিনি আকাশের বাবা রায়হান তালুকদারের সাথে 15 বছর ধরে আছে, নাম কার্তিক, উনি আকাশের কাছে এসে একপাশে নিয়ে যায়। এভাবে আর কতদিন চলবে? এবার তো নিজের সব দায়িত্বটা বুঝে নাও। তুমি জানো তো কাকু, এসব রাজনীতি, পদ, মন্ত্রী এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। দেশে এসেছিলাম শুধু মায়ের জন্য, তার কবুটা দেখার জন্য। কিন্তু তোমরা দেখো, তোমার বাবার অবস্থা ভালো না, মনে হয় না জলদি ভালো হবে। তাই আমার মনে হয় এখন একটু এসব নিয়ে সিরিয়াস হওয়া ভালো। আমার জায়গাতে তোমার বাবা হলেও এটাই বলতো। আকাশ একটু মন খারাপ করে বলে, বলো আবার কি কি করতে হবে? পরের দিন মন্ত্রী পরিষদে দেশের সকল মন্ত্রীগুলো পাশাপাশি চেয়ারে বসে আছে। সবার সামনে তাদের নাম আর কি মন্ত্রী সেটা লেখা। সেখানে কয়েকজন বিরোধী দলের নেতারাও আছেন। তাদের মধ্যে একজন মহিলা আছে যার নাম রানী। উনি আকাশের বাবার বিভাগ নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিলেন। জানেন তো, খুবই অবাক লাগে এটা ভাবে যে একজন সামরিক বাহিনীর মন্ত্রী এতটা বোকা কি করে হতে পারে। মন্ত্রী হয়েছে 1 মাসের বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনো কোনো কাজে হাত দিল না। আকাশের কান পর্যন্ত এটা পৌঁছালো। কার্তিক কাকু বলেছিল অনেকে অনেক কথা বলবে, সেটাতে রেগে গেলে চলবে না। মহিলার পাশে বসে থাকা লোক বলে, আরে কি করছেন? ওনার বাবা অসুস্থ, সেজন্যই উনি একটু ব্যস্ত ছিলেন হয়তো। সবাই যদি এমনটা করে তাহলে দেশটা কি করে চলবে? রানী নামের মহিলাটা আকাশের দিকে তাকিয়ে বলে, ওনার দ্বারা যদি এই পদটা সামলানো নাই যায় তাহলে অন্য কাউকে দিয়ে দিলেই তো পারে। এই পদটা তো ওরকমই, একজনকে সরিয়ে আরেকজনকে বসাই। আকাশ খেয়াল করেছে অনেক মন্ত্রীরাই ওকে নিয়ে সমালোচনা করছে। সবাই একই কথা, এমন একজন মানুষ যার এসব বিষয়ে জ্ঞান নেই, তাকে এই চেয়ারে কেন বসানো হয়েছে? মিটিংটা বেশ কিছু সময় চলল। দুপুরে খাবারের ব্যবস্থা ওখানেই করা হয়েছে। আকাশ একটা প্লেটে কিছুটা খাবার তুলে নিয়ে একটা টেবিলে এসে বসলো। কিছু সময় পরে প্লেট হাতে রানী সেখানে এসে আকাশকে কিছু না বলে বসে পড়ে। উনি খাওয়ার মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে। কিছু বলার হলে বলে ফেলেন। তুমি খুব লাকি, না চাইতেই অনেক কিছু পেয়ে গেছো। জানো তো, প্রাচীনকালের রাজারাও তাদের ছেলেকে এভাবে সিংহাসনে বসাতেন না। আগে ওদের ঘোড়ায় চড়া, অস্ত্র চালানো, যুদ্ধ সম্পর্কে সকল জ্ঞান দেওয়ার পর বসাতো। আর তুমি তো রাজনীতির ও আ কখও জানো না। আকাশ ফুসকে এসে মাথা তুলে রানীর দিকে তাকায়। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি তালুকদার বংশের ছেলে। আমার দাদু বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। আমার বাবা 2 বার নির্বাচিত এমপি, সেখানে আমি তার একমাত্র ছেলে। তাই আমাকে হালকাভাবে নিয়েন না, কারণ আমি যেটা একবার শুরু করি সেটা শেষ না দেখে শান্ত হই না। আকাশ রানীর দিকে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলে, জানি এই কাজের পথে অনেক কাটা থাকে, তবে সমস্যা নেই। আমি না সেগুলো পরিষ্কার করতে অনেক পারদর্শী। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। এটা বলেই আকাশ রানীর দিকে তাকিয়ে একটু হেসে সেখান থেকে চলে গেল।
রানীর চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। সে আকাশকে কি ভাবছিল আর সে কি বের হলো। অন্যদিকে আকাশের আজ কলেজে না দেখতে পেয়ে পরিবেশ অবাক হয়। সারা রাত ধরে করা প্ল্যানগুলোর এখন কি হবে, পুরো কলেজ টাইম এটাই ভেবেছে। আকাশ কেন আসেনি, কেমন জানি খালি খালি লাগছে ওর। কোনো কিছুতেই মন লাগাতে পারছে না। অনু আদনানের সাথেও তেমন কথা বলেনি। কলেজ শেষে বাড়িতে এসে সোজা আকাশের রুমের দিকেই চলে যায় ও, কিন্তু এসে দেখে দরজাটা বড় একটা তালা ঝুলানো। মন খারাপ করে ওদের বাড়ির সামনে আসতেই রিমনের সাথে দেখা। আপামনি, কি হয়েছে? মুখের এমন 12টা বেজে আছে কেন? এই ছেলেটা মানে আকাশ, ও কোথায়? সেটা তো জানি না। কেন রুমে নেই? পরে একটু চিন্তিত হয়ে বলে, না, দরজায় তালা মারা, আর আজকে কলেজেও যায়নি। এটা শুনতে রিমনের মুখে হাসি ফোটে। যাক, তাহলে অবশেষে আপদটা বিদায় হলো। কত ভয় যে দেখাইছে আমারে, বাপের জন্মেও এমন ভয় আর কাউরে পাইনি। আপামনি, আপনার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ, ভাগছে। এটা শুনে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি খুশি। পরে কিছু একটা ভাবতে ভাবতে বলে, খুশি তো, খুব খুশি। এটা বলেই বাড়ির ভিতরে চলে যায়। রিমন পরের দিকে তাকিয়ে বলে, এনার আবার কি হইল? যাই হোক, খুব খুশি লাগছে এটা বিদায় হয়েছে। এটা বলে রিমন লাফাতে লাফাতে আকাশের রুমের দিকে চলে আসে। রাতের বেলা পরি সবার সাথে বসে খাবার খাচ্ছিল। তখন পরি ওর বাবাকে বলে, বাবা, খাওয়ার সময় কথা বলতে না করছিল। আরে শোনো তো। আসলাম খাওয়া বাদ দিয়ে পরির দিকে তাকালো। নিচে কোনায় যে ছেলেটি থাকতে দিয়েছিলে সে কোথায়? মানে আজ দেখলাম ওর ঘরে তালা মারা। দেশের বাড়ি গেছি, কি একটা বললো, সমস্যা হয়েছে কেন? ওকে তোর কি দরকার? কি প্ল্যান করছিস? দেখ, যাই করিস না কেন, আমি ওকে ওখান থেকে চলে যেতে বলতে পারবো না। বেচারা মা বাবা কেউ নেই। আমি ওর মাথার উপর থেকে ছাদটা সরিয়ে নিতে কোথায় থাকবে বলো? ও, এটা শুনে পরির বুকের উপর থাকা পাথরটা একটু হালকা হলো। সারাদিন কত কিছুই না ভেবেছে এটা নিয়ে, তবে সে এত কেন ভাবছে সেটার মানে ওর কাছে নেই। আকাশ হাসপাতালের বেডের পাশে বসে আছে, আর বেডে শুয়ে আছে রায়হান তালুকদার। কম্পিউটারের টিকটিক আওয়াজটা যেন আকাশের সহ্য হচ্ছে না। আকাশ বিদেশে ওর মামার কাছে থাকে, বছরে কয়েকটা দিনের জন্য দেশে আসেও। বাবাকে খুব একটা পছন্দ করে না, কারণ ওর বাবার জন্য ওর মাকে হারিয়েছিল। তবে যতই ঘৃণা করুক, বাবা তো বাবাই। আকাশের বাবার এমন অবস্থার জন্য কয়েকজন লোককে চিহ্নিত করেছে সিআইডি, তার ভিতর আসলাম শিকদার তৃতীয়। আকাশ এতদিন ওনার কাছে এজন্যই ছিল। কলেজের পাশাপাশি আকাশের একজন গুপ্তচরের নাম আশরাফুল। এ আসলামের সকল তথ্য প্রতি 10 মিনিট পর পর আকাশকে জানাতো। আকাশ ওর বাবার হাত ধরে আর বলে, আমাকে আর একটু সময় দাও বাবা, খুব জলদি আমি তোমার এই অবস্থার জন্য দোষীকে শাস্তি দেব। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। আকাশ ওর সকল কাজ খুব সুন্দর করে সামলাচ্ছে। রানী নামের মহিলাটি তার বাবার সাথে আসছে। ওনার বাবাও একটা সময় পর নেতা ছিলেন। দেখলি তো, বলতেই হবে ছেলেটার দম আছে। বাবার মুখে এমন কথা শুনে রানী নাক ছিটকে বলে, এটা ওর ভাগ্য বলতে পারো। কটা দিন যেতে দাও, আবার বোকার মতো কিছু করবে, কারণ বোকাদের তো একটাই কাজ, বোকামি করা। তুই এতটা শিওর রে কি করে বলছিস? কারণ আমি ওকে আগে থাকতেই চিনি। অন্যদিকে পরি আগের মতোই ওর সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছে, কিন্তু এত কিছুর পরেও কোথাও জানি একটু কমতে থেকেই যাচ্ছে। সেটা কিসের ও বুঝতে পারছে না। চল আজকে সিনেমা দেখতে যাই। নতুন কোনো মুভি নাকি? পাশ থেকে নীলা এসে আপনাকে বলে, তোমরা গেলে আমিও যাব। পরি মন খারাপ করে বলে, তোরা যা, আমার ইচ্ছে করছে না। তুই না গেলে মজা হবে কি করে? আর তুই না গেলে এরাও পোল্টি মারবে, তখন দেখা যাবে প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। পরি আপনাদের দিকে তাকিয়ে বলে, এত পেঁচিয়ে কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, যাব, যদি নতুন কোনো মুভি হয় তো, না হলে না। এরা কথা বলছিল তখনই সেখানে ক্লাসের ফার্স্ট গার্ল জান্নাত সেখানে এসে দাঁড়ায়। সবাই ওর দিকে তাকাতেই ও একটা ম্যাজিক হাসি দেয়, যেটা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। এটা তুমি কি করছো? হাসছি।
জান্নাত এমনভাবে হাসছে দেখলে মনে হবে যে ও কাউকে দাঁত বের করে দেখাচ্ছে। জান্নাত নর্মাল হয়ে বলে, ও সরি, আসলে কয়েকদিন ধরে 4 নম্বর ছেলেটাকে দেখছি না তাই। এটা শুনতেই পরি বসা থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, ওকে কেন খুঁজতেছ হ্যাঁ? কি দরকার ওর সাথে তোমার? পরি এভাবে হঠাৎ উত্তেজিত হওয়ার কারণ ওরা কেউই বুঝতে পারে না। অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। পরি হঠাৎ বুঝতে পারে ও কি করে ফেলেছে। সবার দিকে তাকিয়ে দেখে সবার নজর ওর দিকেই। হঠাৎ ওর কি হয়ে গেল ও বুঝতে পারল না। আকাশের কথা শুনতেই ওর শরীরের ভিতর কেমন জানি ঝাড়া দিয়ে উঠল। তাই ও এমনটা কেন করলো? কিন্তু কেন এমন হলো যেটার উত্তর ওর অজানা। পরি একটু হাসার চেষ্টা করে বসে জান্নাতকে বলে, না মানে কেন খুঁজতেছো তুমি ওকে? অনেকদিন ধরে ওকে দেখছি না তো তাই। হ্যাঁ সেটাই তো, অনেকদিন ধরেই তো ও অ্যাবসেন্ট। পরি ওদের কথার মাঝে বলে ওঠে, আর যদি কেউ ওই ছাগলটাকে নিয়ে কথা বলেছিস, সত্যি বলছি আমি তোদের মুখের 12টা বাজিয়ে দিব। পরের থেকে এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। পরের দিন ভোরে উঠে দৌড়ানোর জন্য বাইরের দিকে যাচ্ছিল, তখনই ওর চোখ পড়ে আকাশ যে রুমটায় থাকতো সেদিকে। পরে আসলে কলেজের ভলিবল টিমের ভাইস ক্যাপ্টেন, এজন্য প্রতিদিন দৌড়ানোর ট্রেনিং এর একটা অংশ। পরি পার্কের ভিতরে কানে ইয়ারফোন লাগিয়ে দৌড়াচ্ছে। ঠিক তখনই একটা ছেলে এসে পরীকে ধাক্কা দিয়ে চলে যায়। পরি কান থেকে ইয়ারফোনটা খুলে সেখানেই দাঁড়িয়ে ছেলেটার দিকে তাকায়, কিন্তু ছেলেটা সরি না বলেই সেখান থেকে চলে গেল। পরি আবার ছুটতে আরেকজন এসে পরীকে ধাক্কা দিয়ে মাথা ঘুরিয়ে পরীর দিকে তাকিয়ে সেখান থেকেই চলে যায়। এভাবে আরো কয়েকজন ছেলে পরীকে ডিস্টার্ব করে। পরি দাঁড়িয়ে আছে আর ওর সামনে পেছনে কয়েকজন ছেলে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একজন পরীর দিকে এগোতে এগোতে বলে, পার্কের এত সুন্দর একটা ফুল, একটু তো ছুঁয়ে দেখতেই হয়। বলে ছেলেটা পরীর দিকে হাত বাড়ায়। বাকি ছেলেগুলো পরীর দিকে তাকিয়ে হাসছিল। তখনই আশেপাশে কয়েকজন লোক এসবের প্রতিবাদ করে, আর এটা দেখে ছেলেগুলো ওদের কাছে গিয়ে মারধর শুরু করে দেয়। পরি একবার ছেলেটার হাতের দিকে তাকায়, আরেকবার ছেলেটার দিকে। যেই না ছেলেটার হাতে ছুতে যাবে, ঠিক তখনই পরি মেরে দেয় ছেলেটার মিডল বরাবর একটা লাথি। এতে ছেলেটা মাগো বলে চিৎকার করে ওঠে, আর ওই জায়গাটায় ধরে মাটিতে পড়ে যায়। এটা দেখে বাকি ছেলেগুলো ওদের পকেট থেকে ছুরি বের করে পরির দিকে এগিয়ে আসতে থাকে। এটাতে পরে একটু ভয় পেয়ে যায়। ছেলেগুলো কিছু না ভেবে পরের উপর ছুরি চালিয়ে দেয়। এতে পরি ওর চোখ কিছু বন্ধ করে নেয়। হঠাৎ কিছু একটা শব্দে পরি ওর চোখ মেলে তাকায়, দেখে ছেলেগুলোর মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর কেউ একজন বাকি ছেলে দুটোর হাত ধরে রেখেছে। পরে সেই লোকটার দিকে তাকায় যে ওকে বাঁচাতে এসেছে। হঠাৎ লোকটা পরের দিকে তাকায়। লোকটা আর কেউ নয়, আকাশ নিজেই। আকাশকে এভাবে দেখে ও একটু অবাক হয়। আকাশ পরীর দিকে তাকিয়ে চোখ মেরে দেয়। ছেলেগুলো মাটিতে শুয়ে ওদের হাত ধরে মা মা বলে চিৎকার করছে, কারণ আকাশ ওদের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে ওদেরই হাতে চালিয়ে দিয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? আমাদের কিছু হলেই আমরা মাকে ডাকি। এটা সেই মায়ের জাত, মেয়েদের সাথে এসব করতে একবারও ভাবি না। আকাশের কথা শুনে পরি আকাশের দিকে তাকায়। আকাশ সেই প্রথম ছেলেটার কাছে যেতেই সে গড়াগড়ি খেয়ে পিছাতে থাকে। আরে আরে, এত ভয়? নিজে কি সব ঠিক আছে নাকি ভবিষ্যৎ অন্ধকার? আরে হ্যাঁ, কি যেন বলছিলি? ফুল, তাই না? ছুতে চেয়েছিলি? কখনো কখনো ফুলকে ছুতে হলে কাটার আঘাত তো খেতেই হয়। আশা করি পরবর্তীতে কারোর সাথে এমনটা করার আগে 100 বার ভাববে। পরি ভেবেছিল আজকেও শেষ, তবে শেষ মুহূর্তে আকাশ এসে ওকে এভাবে সেভ করবে সেটা তো কখনোই ভাবতেও পারেনি। আকাশ পরির সামনে দাঁড়িয়ে আছে। পরি যেন আজ নতুন এক আকাশকে দেখছে। কেমন জানি অন্যরকম লাগছে ওকে। কারণটা কি? ও আজ চশমা পরেনি এজন্য, নাকি অন্য দিনের থেকে আজ একটু বেশি ফর্সা লাগছে এই জন্য? মুখের দাগগুলো অনেকটা কমে গেছে। হঠাৎ এত পরিবর্তন কি পরীকে কৌতূহল করে তুলেছে ওকে? পরি মাথা নাড়িয়ে না বলে সাথে আরো বলে, তোকে কেন মিস করতে যাব আমি? তুই কি আমার মামা খালু লাগিস? আকাশ মাথা চুলকিয়ে মুচকি এসে বলে, বাবা খালু না, তবে তুমি চাইলে অন্য কিছু হতে পারি। এটা শুনে পরি একটু রেগে যায় আর বলে, এসামে নিজের আয়ত্তের মধ্যে থাক, বেশি ওড়ার চেষ্টা করিস না, না হলে। কবিরা ঠিকই বলেছেন।
পরে একটু অবাক হয়ে চোখ ছোট ছোট করে বলে, কি বলেছে? মেয়েরা আর যাই পারুক আর না পারুক, মুখে মুখে তর্ক করা এরা খুব ভালো করতে পারে। পরি রেগে আকাশের দিকে খাটের সময় তাকিয়ে সেখান থেকে ছুটতে থাকে। কারণ ও জানে আকাশের সাথে কথা বলা আর কোনো গরুর সাথে কথা বলা সেম। কেউই কথা শোনে না। আকাশ পরির এভাবে যাওয়া দেখে বলে ওঠে, আরে গই যাও, এতদিন পরে দেখা। হাই, হ্যালো, থ্যাংক ইউ, যে কোনো একটা তো বলো ওরি। কে শুনে কার কথা? আকাশ এখানে এসেছে গতকাল রাতেই, আর জাকির কার্তিক কাকুকে বলে এসেছে ও সকল কাজ এখান থেকেই করবে। কেউ যদি কোনো জরুরি বিষয় নিয়ে মিটিংও করতে চায় তাহলে তাকে এখানেই আসতে হবে। আকাশ কলেজ যাওয়ার আগে ও সিক্রেট এজেন্ট আশরাফুলকে কল করে আসলাম শিকদারের উপর বিশেষভাবে নজর রাখতে বলে। ওনার করা অপরাধ হাতে নাতে ধরতে চায় আকাশ। কলেজের গেট দিয়ে ভিতরে আসতে জান্নাত নামের মেয়েটা আকাশের সামনে এসে দাঁড়ায়। এই যে 4 নম্বর পাওয়া ছেলে। এটা শুনতেই আকাশ নাক মুখ ছিটকে বলে, বাপ মা কত সুন্দর করে আমার একটা নাম রেখেছে, সেটা ধরেই ডাক, কেন বারবার এটা মনে করিয়ে দাও? আসলে আমি মানুষের নাম মনে রাখতে পারি না। আচ্ছা, তোমার নামটা কি যেন? এটা শুনতেই আকাশ হেসে বলে, আমার নাম আকাশ, ভালোবেসে সবাই আমাকে আকাশ বলেই ডাকে। ওরা তাদের পাশাপাশি হাঁটছে আর কথা বলছে। আমি জান্নাত, ভালোবেসে আমার মা বাবা জানো বলে ডাক। আমার মায়ের ডাকনামও জানো, মানে তার নাম জাহানারা ছিল, নানা নানি তাকে জানো বলেই ডাকতো। ছিল মানে? আকাশ মন খারাপ করে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, আসলে আমার বয়স যখন 7 তখনই আমার মা মারা যায়। জান্নাত সেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আকাশ একটু হেসে বলে, আরে এখানে সরি বলার কিছু নেই। তবু আর যদিও আমি তো তোমার মা হতে পারবো না, তবে একজন ভালো বন্ধু তো হতে পারি। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে হেসে বলে, আমার আব্বু কিন্তু এখনো জোয়ান, চাইলে ট্রাই করতে পারবো। এটা বলে আকাশ হেসে ওঠে। আর সাথে জান্নাতও। কলেজের দ্বিতীয় তলায় পরি অনুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই অনু বলে, এই ওটা আকাশ না? পরি অনুর ইশারা করার দিকে তাকিয়ে দেখে আকাশ আর জান্নাত পাশাপাশি হাঁটছে আর হেসে একে অপরের সাথে কথা বলছে। আজ একটু অন্যরকম লাগছে না ওকে? আর ওই মেয়ে ওর সাথে কেন আবার হেসে কথা বলছে? এই ওয়েট, ও হাসতে পারে? তাহলে সেদিন আমাদের সাথে অমন করলো কেন? পরির কেন জানি ওদের দুজনের মধ্যে দূরত্ব, হাসি, কথা বলা এসব দেখে কেমন জানি অস্বস্তি লাগছে। তাই ও সেখানে আর না দাঁড়িয়ে ক্লাসের রুমের ভিতর চলে এলো। আর ওর পিছন পিছন অনু। আরে কি হলো পরি? আকাশ ক্লাসে এসে নিজের ডেস্কে এসে বসে আর জান্নাত চলে যায় ওর জায়গাতে। কিছু সময় পরে নীরা সেখানে এসে আর আকাশকে দেখে ওর কাছে এসে বলে, আরে বাস, তোমারে তো আজকে হেব্বি লাগছে। এই কয়েকদিন কোথায় সুন্দর হওয়ার কোর্স করতে গেছিলে? আজকে একটু তাড়াহুড়ো করতে গিয়ে চশমাটা ওই বাড়িতেই রেখে চলে আসছে। এসে কেনারও সুযোগ পায়নি। আকাশ একটু মুচকি হেসে বলে, আরে কি যে বলো না, আমি আর সুন্দর। নীলা আকাশের কাঁধে হাত রেখে বলে, সত্যি বিশ্বাস করো, এটা মন থেকেই বলছি। নীলা আকাশের কাঁধে হাত রাখতেই দেখে কিছুটা দূরে বসে থাকা পরি অন্যদিকে ফিরল। বিকালে আসলাম শিকদার বাগানে এসে পেপার পড়ছে আর চা খাচ্ছে। তখন আকাশ বাইরের দিকে যাচ্ছিল। এটা দেখে আসলাম শিকদার জোরে বলে, এই ছেলে। আকাশ সেখানে দাঁড়িয়ে বলে, কাকু আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই এইদিকে আয়। আকাশ আসলাম শিকদারের কাছে চলে এলো। ও একটা পাশের ক্যাফেতে যাচ্ছিল, একটা মিটিং আছে সেখানে কয়েকজনের সাথে। জি কাকু, বলেন। আসলাম শিকদার চায় চুমুক দিয়ে আকাশকে বলে, বস, তোর সাথে তো এমন কোনো কথাই হয় নাই। আকাশের ঘড়িটার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভেবে বসে পড়ে। এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না কাকু, আমি এখানে খুব ভালো আছি। খাবার ঠিক মতো পাচ্ছিস তো? রিমন সবকিছু সময় দিচ্ছে তো? আসলে কাকু, আমি তো রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাই। আসলাম এটা শুনে একটু অবাক হয়, কারণ ও প্রতিদিন রিমোটকে দিয়ে আকাশের জন্য সবার খাওয়ার আগে খাবার পাঠিয়ে দেয়, যাতে করে যেন ওর সমস্যা না হয়। আমার বাসায় থেকে বাইরে খাবার খাচ্ছ, এটা ঠিক না। এখন থেকে প্রতি সাজে আমি নিজ হাতে নিজ দায়িত্বে খাবার পাঠিয়ে দেবো, ওকে?
ওকে। তোমার বাবা আমার জন্য অনেক কাজ করছে। তোমার বাবা সত্যি একজন ভালো লোক ছিলেন। আচ্ছা, আমার জানা মতে ওর তো কোনো সমস্যা ছিল না, তাহলে হঠাৎ কি করে কি হলো? আকাশ আসলাম সিকদারের চোখের দিকে তাকিয়ে বলে। RM এন্টারপ্রাইজ। এটা শুনতে আসলাম সিকদারের চোখ বড় বড় হয়ে গেল, মুখটা এক নিমিষেই বদলে গেল ওনার। আকাশ তো এটা দেখারই অপেক্ষাতেই ছিল। ও, এখানে তোর বাবা কি করছিল? আসলে ওর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন। ও,